এই সরকারকেও বৈধতা দিতে হবে পরবর্তী নির্বাচিত সংসদে। এখন পরবর্তী নির্বাচিত সংসদে এইটাকে বৈধতা দিতে হবে। সুতরাং এখন যা যা করবে তার অনেকগুলোই বৈধতার সংকটে পড়বে এবং এই সরকার যা যা করছে, যাহা কিছুই করিয়া থাকুক না কেন এবং সংবিধানে যাহা কিছুই থাকুক না কেন তাহা বৈধ বলিয়া গণ্য হইবে। এই প্রশ্নগুলো আসলে যখন আইনি বাধ্যবাধকতা আসবে এবং যে কারণে জুলাই সনদের একটা নিশ্চয়তা, টেকসই নিশ্চয়তা সবাই চান, যে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়ে গেছে যেগুলো বলা চলে যে যেগুলোর উত্তর এখনো মিলছে না। উত্তর হয়তো এক একজনের জায়গায় দেওয়ার চেষ্টা করছে এবং যে জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, আগুনের রাজাকে একটু বলে গেছেন, আস্থার জায়গাটা। অনেকেই মনে করছেন যে এটি যদি বড় দল হিসেবে যে কেউ যখন ক্ষমতায় যাবেন তারা যদি এটি না করেন তাহলে এই মাঝের যে সময়টি সেটির আইনি ভিত্তি কি হবে? আপনার কি মনে হয় আসলে সবাই মিলে যে এখন যে প্রশ্নটি তুললেন যে বিএনপি যেভাবে চাইল তাতেও আসলে সংবিধান তারা ভায়োলেট করেছে, আপনার কাছে ব্যাখ্যাটি শুনতে চাই, বুঝতে চাই। প্রথম কথা হলো এই যে সংবিধান মেনে চলছে কি চলছে না কতটুকু, এইখানে দুইটা তিনটা জিনিসকে সামনে আনা হয়। একটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে অনেক সময় অনেক কিছু করতে হয় যেটা সুপ্রিম কোর্ট করে। সুপ্রিম কোর্টের তাদের একটা পরামর্শ নিয়েছে, এখন তাদের পরামর্শ নিয়ে এই সরকারটা শপথ গ্রহণ করেছে। বিএনপি 7 আগস্ট যেই সমাবেশটা করেছে সেখান থেকে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে, সরকারের কাছে না। 3 মাসের মধ্যে জনগণকে আহ্বান জানিয়েছে নির্বাচনের বিষয়ে সজাগ করা। আর যদি সরকারের কারো কাছে তখন চাওয়ার থাকে তাহলে প্রেসিডেন্ট ওয়াজ দেয়ার, প্রেসিডেন্টের কানেও এটা তোলা যেতে পারে। সুতরাং এটা নিয়ে বিএনপি বিশাল সংবিধান লঙ্ঘন করলো তা না, সংবিধান লঙ্ঘিত হয়ে গেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার হয়েছে সেটাই। এবং শিশির মনির জামাতপন্থী আইনজীবী তিনি পর্যন্ত বলছেন যে এই সরকার বৈধতার সংকটের কথা তিনি তুলে ধরেছেন, অবৈধতার প্রশ্নটি এনেছেন। অ্যাকচুয়ালি যে যা কিছুই বলুক, সুপ্রিম কোর্টের যেই নির্দেশনা থাকুক তাদের, তারপরেও এই সরকারটিকে 111-এর সরকারকে যেমন পরের নির্বাচিত সংসদে তাদের ইন্ডেমনিটি দিতে হয়েছে, এই সরকারকেও বৈধতা দিতে হবে পরবর্তী নির্বাচিত সংসদে। এখন পরবর্তী নির্বাচিত সংসদে এইটাকে বৈধতা দিতে হবে। সুতরাং এখন যা যা করবে তার অনেকগুলোই বৈধতার সংকটে পড়বে এবং এই সরকার যা যা করছে, যাহা কিছুই করিয়া থাকুক না কেন এবং সংবিধানে যাহা কিছুই থাকুক না কেন তাহা বৈধ বলিয়া গণ্য হইবে। এরকম একটা কিছু না করার কোনো উপায় আছে বলে আমার সাধারণ জ্ঞানে মনে হয় না। আমি আইনজীবী না, আইনজীবীরা ভালো বলতে পারবেন। সেইটা একটা দিক। এখন সেই দিকটা আছে বলে সংবিধানের আপনি যথেচ্ছভাবে লঙ্ঘন করবেন কিনা, কত দূর করবেন সে বিষয়ে তো ঐক্যমত্যের একটা বিষয় আছে। যদি কোনো বিষয়ে ঐক্যমত্যের সম্ভাবনা না থাকে তাহলে সেটাকে রেখে দিতে হবে জনগণের জন্য। আমরা এখানে 3 জন আছি, একটা বিষয়ে 3 জন 3 মত হলাম। এই 3 মত হওয়ার পরে কোনটা গ্রহণ করলো? আমাদের এই প্রোগ্রামের অডিয়েন্স কারা? দর্শকই তো তার আপনার ওইখানে অনলাইন কমেন্টসে বুঝিয়ে দিবে, লাইকিং ডিসলাইকিংস দিয়ে বা কমেন্টস দিয়ে বুঝিয়ে দিবে যে এই বিষয়ে আমাদের 3 জনের কার কথাটা তারা প্রত্যাখ্যান করলো, কারটা গ্রহণ করলো। ঠিক একইভাবে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের এই যে যার যার অবস্থা কোনটা গ্রহণ করলো না তার প্রতিফলন করবে ভোটের মাধ্যমে। যেহেতু আমরা এবার প্রত্যাশা করছি এবং আমাদের চাওয়া হচ্ছে একটা গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন, যেই নির্বাচনে মানুষ তার ভোটটা প্রয়োগ করতে পারবে এবং সেই অনুসারে ভোটের ফলাফল ঘোষণা হবে। তাই যদি হয়, সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে যারা মনে করেন যে এই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে, এইটা এক পক্ষ বলছেন, আর এক পক্ষ বলছে যে না সেটা হবে না, এটা নির্বাচিত সংসদে গিয়ে হবে, তাহলে জনগণের কাছে উভয়ের আপিল নিয়ে যাবেন না। এই বিতর্কটা তো জারি থাকবে, এটা তো চলে যাবে না। জনগণ শুনে তারা বোঝার চেষ্টা করবে যে কারটা ঠিক বা কোনটা যৌক্তিক, সেই অনুসারে তারা রায় দিবে। জনগণের রায়ের উপর আস্থা রাখলেই কিন্তু এই সমস্যাটা হয় না। এখন ধরেন সংকটটা কোথায়? সংকটটা আমার মনে হয় বাংলাদেশে বিএনপি এই মুহূর্তে আনপ্যারালাল বড় দল। অন্য দলগুলো মনে প্রাণে শয়নে স্বপনে ধরে নিয়েছে ক্ষমতায় বিএনপি আসবে। সুতরাং বিএনপি আসলে বিএনপি যাতে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে না পারে, আগেই তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে। এই আকাঙ্ক্ষা থেকে কেউ সেই বাধার রশিটাকে একটু বেশি মোটা করে ফেলতে চান। আবার বিএনপি মনে করছে
তারাও মনে করে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নির্বাচনে তারাই হয়তো আসবেন। তারা মনে করছে আমরা এসে তো এখানে তো দেশ চালাইতে পারবো না। যদি পিআর সিস্টেমে হয় তাহলে এমন একটা আনস্টেবল অতীতের যে ভোটের রেশিও তাতে বোঝা যায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কারো নাই। এক। দুই হলো এই কোয়ালিশন সরকার হবে, বাংলাদেশের যে ক্যারেক্টার, এই নেপালের উদাহরণ আমাদের সামনে জ্বলন্ত আছে, শ্রীলঙ্কার উদাহরণ আছে, এবং এই অঞ্চলে আর কোথাও পিআর নাই। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইসব দেশে আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পিআর নিয়ে কোনো সফলতার গল্প নাই। সুতরাং পিআর হলে দেশের যে আনস্টেবল সরকার হবে সে একটা টেনশন বিএনপি থাকতে পারে। দ্বিতীয় হলো উচ্চকক্ষের পিআর নিয়ে। উচ্চকক্ষে পিআর দিলে এই এক্সাম্পল ধরেই নিম্নকক্ষের পিআরের দিকে এদের দাবিটা আরেক দফে স্ট্রং করবে। তারা শুধু উচ্চকক্ষ তো চাচ্ছে না, নিম্নকক্ষ সহ চাচ্ছে। তখন যদি শুধু উচ্চকক্ষের কিছু সমঝোতা এসে মেনেও নেয় তাহলে ওই সংকটটা আবার ফেস করতে হবে। সুতরাং বিএনপির রাজনৈতিক কৌশল তাদের এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, ধরেন উচ্চকক্ষে পিআর হলো এবং সেই পিআরে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল না পেলে তখন আপনার ওইখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নিম্নকক্ষের কোন কোন বিষয়ে উচ্চকক্ষ ইন্টারফেয়ার করতে পারবে এবং পারবে না সেই বিষয়ে তাহলে আলোচনা হওয়া দরকার। যে আপনি শুধু অর্থ বিল এবং অনাস্থা ভোট এই দুইটাই শুধু উচ্চকক্ষে ইন্টারফেয়ার করতে পারবে না, বাকি সবগুলোই পারবে, সংবিধান সংশোধনে পারবে, বা অন্য কতগুলো তাদের এখতিয়ার কতখানি থাকবে, সেই বিষয়টা নিয়ে তো এখনো কোনো আলোচনা হয়নি।